ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বারাসাত হাসপাতালের এক অদ্ভুত ঘটনা। মা হতে চলেছিলেন একজন, সরকারি হাসপাতালে যেমন হয় সেভাবেই সব চলছিল। হাসপাতালে গিয়ে মহিলা টিকিট করেছিলেন, নিয়মিত চিকিৎসাও চলছিল। হঠাৎ দেখা গেল সব মিথ্যে। উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমাদের সঙ্গে। জিয়াউলের কাছে জানতে চাইবো, জিয়াউল তোমার কাছে প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে বারাসাত হাসপাতালে ঠিক কি হয়েছিল? দেখো, বারাসাত উত্তর ২৪ পরগনা জেলা হাসপাতাল, বারাসাত হাসপাতাল, আর সেই হাসপাতালে একেবারে তাজ্জব ঘটনা। মূলত বছর ২৩-এর এক মহিলা, সে কিন্তু একেবারে প্রথম গর্ভ ধরন আর কি বাচ্চা ধরন করে সে একেবারে বারাসাত জেলা হাসপাতালে একেবারে আজ থেকে ৯ মাস আগে সেখান থেকেই তার চিকিৎসা চলছিল এবং ডাক্তার নিয়মিত দেখছিল এবং ডাক্তার দেখার পরেই ভ্রূণের গর্ভের যে ভ্রূণ, সেই ভ্রূণের ওয়েট অর্থাৎ তার যে প্রতি মাসে বেড়ে উঠছে, তার মায়ের শারীরিক যে আস্তে আস্তে ওজন বাড়ছে, সবটাই ঠিকঠাক ছিল। এবং ৯ মাস পরে যখন সে বারাসাত জেলা হাসপাতালে একেবারে ওটি রুম অর্থাৎ সিজার করার জন্য সে যখন হাসপাতালে ভর্তি হয়, তখনই সিজার করতে গিয়ে দেখে যে এই মহিলার গর্ভে কোনো বাচ্চা নেই, অর্থাৎ সেই যে বাচ্চা রয়েছে বাচ্চার কোনো নেই তার গর্ভে। এবং জানি ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে এবং ইতিমধ্যেই এই নিয়ে হুরুস তুরুস একটা কাণ্ড। তার কারণ তার মহিলার বক্তব্য যে যতবার ডাক্তার দেখেছেন বাচ্চার ওয়েট অর্থাৎ প্রতি মাসে বাচ্চার ওয়েট বেড়েছে, মায়ের ওয়েট বেড়েছে, তাহলে বাচ্চা গেলেন কোথায়? এবং ওটি রুমে গিয়ে দেখা গেল যে তার গর্ভে কোনো বাচ্চা নেই। জিয়াউল সঙ্গে থাকো, অভিযোগকারী মহিলা কি বলছেন একবার শুনবো। কোমরে ইঞ্জেকশন দিয়ে আমি ফিল করলাম যে আমার পা পুরো অবশ হয়ে গেছে কোমর থেকে। আমার পেট মানে কেটেছে দেখিনি, কিন্তু রক্ত বেরোচ্ছে, রক্তের যেই মানে মানে ওই কটনগুলো সব রক্তে ভরে রয়েছে, কাঁচিগুলো রক্তে, তার মানে আমার পেট কাটা হয়েছে সেই সময়। আজকে প্রথম আমি শুনলাম যে আমার বাচ্চা নাকি নেই। খুবই দুঃখজনক একটা ব্যাপার, কারণ এতদিনের একটা অপেক্ষা, তারপরে হতাশা। অনেক সময় এরকম সিউটো প্রেগনেন্সির ঘটনা ঘটে, কিন্তু এটা তো আগেই ধরা পড়ার কথা, কারণ মহিলার তো ইউএসজি হয়েছে, গর্ভবতী হলে তো ইউএসজি করাই হয়, সেখানেই তো ধরা পড়ার কথা। ইউএসজি রিপোর্টে কি আছে, এই রিপোর্ট দেখে কি বোঝা যায় না? সরাসরি চলে যাব, জিয়াউল রয়েছে আমাদের সঙ্গে। জিয়াউল, বারাসাত হাসপাতালের নথি কি বলছে? দেখো, বারাসাত জেলা হাসপাতালে যখন এই বছর ২৩-এর মহিলা যখন হাসপাতালে যায়, তখনই তার একেবারে যে ইউএসজি টেস্ট করানো হয়, সেখানে একাধিক টেস্ট করায়, তার মধ্যে ইউএসজি একটি টেস্ট। সেখানেই ১০ মাস, ১২ মাস এবং ৩১ সপ্তাহ, ১০, ১২ এবং ৩১ সপ্তাহে বাচ্চার যে ওয়েট, গর্ভের মধ্যে যে ওয়েট রয়েছে, সেটাও কিন্তু ইউএসজি রিপোর্টে ধরা পড়েছে। এবং সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে সম্ভাব্য তারিখ, অর্থাৎ তার ডেলিভারি সম্ভাব্য তারিখ দেওয়া রয়েছে ৯/৯/২০২৩। তাহলে এত সম্ভাব্য তারিখ, তারপরে হচ্ছে এতগুলো রিপোর্ট করার পরেও এই বছর ২৩-এর মহিলার যে হাসপাতালে যখন ওটি করা হয়, তখন দেখা যাচ্ছে তার গর্ভে কিছুই নেই, অর্থাৎ এই মহিলার অপারেশন হয়েছে, ওটি হয়েছে, অপারেশন হয়েছে, কিন্তু মহিলার সবটাই মনে আছে। এবং সেই সময় নাকি মহিলার যেটা দাবি যে তাকে নাকি চোখ বেঁধে রাখা হয়েছিল, এরকম একাধিক অভিযোগ করছেন। তাহলে যে তার পেটে সিস্ট রয়েছে, সেই সিস্টটি কোথায় গেলেন? ডাক্তার কেন তাকে দেখালেন না? কেন হাসপাতাল তাকে দেখালেন না? সবটাই তাকে অন্ধকারে রাখা হয়েছে, এমনই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ তিনি করেছেন। এবং সমস্ত নথিতে কিন্তু সে কবে সম্ভাব্য তার সন্তান হবে, পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তেমনটাও কিন্তু সেখানে সবটাই দেওয়া ছিল, তারিখ বাই তারিখ দেওয়া ছিল। তাহলে কি হলেন? সে তার গর্ভের বাচ্চা কোথায় গেলেন? এই প্রশ্ন কিন্তু তুলছে এই বছর ২৩-এর মহিলা। জিয়াউল সঙ্গে থাকো, অভিযোগকারী মহিলা এবং তার স্বামীর কি বক্তব্য একবার শুনবো। যেরকম কিট পাওয়া যায় ওই কিটে আগে আমি পরীক্ষা করেছিলাম হেলথ সেন্টারে। ওরা টেস্ট করে, ইউরিন টেস্ট করে, এবং ওরা আমাকে বলে যে আমি প্রেগনেন্ট। ডেলিভারির ডেট দিয়েছিল ৯/৯/২৩, হেলথ সেন্টার থেকে দিয়েছিল, এবং হসপিটালেও তাই বলেছিল। ডপলার টেস্টে প্রথম থেকেই আমাকে বলল
যে বেবির হার্টবিট পাওয়া যাচ্ছে না। আমি যখন যাচ্ছিলাম তখন আমার বেবি নড়ছিল। এটা হতেই পারে না যে আমার পেটে কিছু ছিল না বা আমার পেটে বেবি ছিল না। অল টাইম আমার বেবি নড়তো। পোলিও কার্ডের যেই জায়গাটা ওখানে দেখবে যে ওখানে বেবির সাইজ এবং বেবির হার্টবিট এবং বেবি কতটা পরিমাণে নড়ছে সব কিছু ওখানে লেখা ছিল। বাচ্চা কিন্তু খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, আড়াআড়ি হয়ে আছে। তো একটাই রাস্তা, এটাকে সার্জারি করার। আমরা অপেক্ষা করি যে কখন ও ওটি থেকে বেরোবে। সেই ডাক্তারই আবার ওটি থেকে বেরিয়ে আমাকে বলে, আপনার স্ত্রীর পেটে কোনো সন্তান নেই। ওখানে একটা ডাক্তার না, দুটো ডাক্তার না, 3খানা ডাক্তার আমার ওয়াইফকে দেখতেন। আমার ওয়াইফ হয়তো ইলিউশনে থাকতো, ওই ডাক্তারগুলোও কি ইলিউশনে থাকতো যে পেটে কোনো সন্তান নেই? ইউএসজি দেখেছে, তাহলে ইউএসজিটাও কোথায় গেল আমার? এবার আপনাদের শোনাবো স্ত্রীরোগ বিশেষজ্ঞ রত্না চট্টোপাধ্যায়, তিনি কি বলছেন। সুডো প্রেগনেন্সি, সুডো মানে ফলস। তখন ডপলার বলে একটা যন্ত্র থাকে, সেটা ইউজ করা হয়, বা তখন আল্ট্রাসোনোগ্রাম করে দেখে নেওয়া হয়। এই 8-9 মাস আগেই তো চিকিৎসকরা বুঝতে পেরে যায় যে এরকম থাকতে পারে। হ্যাঁ, আমি সেই জন্যই বললাম, পাড়া তো বাচ্চা, ডেলিভারির ক্ষেত্রে তো নিশ্চয়ই বোঝা উচিত। এই ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক। একজন মা হওয়ার বাসনা নিয়ে এত দিন কাটিয়েছেন, এতদিন ধরে না জানি কত স্বপ্ন দেখেছেন, তিনি হঠাৎ জানতে পারলেন সব নাকি মিথ্যে। এটা কতটা মানসিক যন্ত্রণার তা বলে বোঝানো যায় না। সত্যি সামাজিক দায়বদ্ধতা থেকেই মহিলার পরিচয় আমরা সামনে আনছি না, কিন্তু অনেক প্রশ্ন উঠছে। হাসপাতাল তাদের ডিসচার্জ সার্টিফিকেটে সিউডোসিস্টের কথা লিখেছে, যে ছবি আপনাদের দেখিয়েছি, কিন্তু তেমনটা হলে তো হাসপাতালে সেই সিস্ট দেখানোর কথা, পরিবারকে তারা সেটা দেখালো না কেন? এই প্রশ্ন উঠছে, কেন তাদের অন্ধকারে রাখা হলো? সরাসরি চলে যাব, জিয়াউল রয়েছে। জিয়াউল, একাধিক প্রশ্ন উঠছে এই ঘটনার পর। এটা কি সরকারি হাসপাতালের গাফিলতি নয়? একদম, দেখো, বারাসাত জেলা হাসপাতাল সরকারি হাসপাতাল, এই হাসপাতালের উপরেই কিন্তু উত্তর 24 পরগনার মানুষের একমাত্র ভরসা এই জেলা হাসপাতাল। সেখানেই দেখা যাচ্ছে এত বড় একটা গাফিলতি। যেখানে সিজার হয়েছেন, ওটি রুমে সিজার হয়েছেন, সেখানে যে সিস্ট অর্থাৎ মহিলার স্পষ্ট দাবি তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে সমস্তটাই তাকে একেবারে যেভাবে একটা বেবি বার করা হয় সবটাই প্রসেস করা হয়েছে। তাহলে তারপরে সে সিস্ট কোথায় গেলেন এবং কেন সিস্ট বেরোনোর পরে কেন তার পরিবারকে দেখানো হলো না? একদমই, এই একাধিক প্রশ্ন উঠছে, অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জিয়াউল তোমাকে। রাজ্যপাল সংঘাতে কি ইতি? এই প্রশ্নটা আসছে কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান রাজ্যপাল, যেমনটা আমরা জানতে পাচ্ছি। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে বোসের ব্যক্তিগত চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান রাজ্যপাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সাফল্যে প্রশংসা রাজ্যপালের। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শোনাবো। রাজ্যপাল কোথাও কোনো সংঘাত নেই, যেটা আছে সেটা হচ্ছে একতরফা। তৃণমূল কংগ্রেস সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেস শিক্ষা যে যুগ্ম তালিকায় আছে সেটাকে অস্বীকার করছে। তৃণমূল কংগ্রেস মানুষের সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করছে। তো স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতির প্রতিনিধি, সংবিধানের কাস্টোডিয়ান হিসেবে রাজ্যপাল সেটা রক্ষা করার চেষ্টা করছেন মাত্র। এটা কোনো সংঘাত নয়। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনুন। রাজ্য শাসন করবে নির্বাচিত সরকার গণতন্ত্রের মাধ্যমে, আর রাজ্যপাল সেখানে তার সঙ্গে সহযোগিতা করবেন। তার নির্ধারিত কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ রোল নেই, তার রাজ্য সরকারের বাইরে আলাদা কোনো পদক্ষেপ নেই। কিন্তু এই রাজ্যপাল বিজেপির পাঠানো রাজ্যপাল, বিজেপির এজেন্ট রাজ্যপাল, তিনি সবসময় রাজ্য সরকারকে টপকে নিজে একটা আলাদা শাসন ব্যবস্থা তৈরির চেষ্টা করছে। রাজনীতি করছে বিজেপি রাজ্যপালদের মাধ্যমে, যেখানে অন্যরা রাজ্য শাসন করছে। এটা বন্ধ হওয়া প্রয়োজন।
পর্যটকদের কাছে আকর্ষণের একটা জায়গা হলো এই মহিষাদল রাজবাড়ি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। এই মহিষাদল রাজবাড়ির জমিতেই অবৈধ দখলদারদের দৌরাত্ম্য। রাজবাড়ির জমিতে বেআইনি নির্মাণ কাজের অভিযোগ জমা পড়ল হলদিয়ার মহকুমা শাসকের কাছে। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমাদের সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, যে বিষয়টা জানতে চাইবো যে এই রাজবাড়ি কি পুরাতত্ত্ব বিভাগ সংগ্রহ করেছে নাকি ব্যক্তিগত মালিকানার জন্যই এই দখলদারির অভিযোগ উঠছে? দেখো, এটা পর্যটন কেন্দ্র এবং তার সম্ভাবনা রয়েছে, তার কারণে রাজ্য পর্যটন দপ্তর কিন্তু এখানে কিন্তু হস্তক্ষেপ করে, তারা ভিজিট করে, তারা কিন্তু উদ্যোগ নিচ্ছেন সরকারিভাবে। অন্যদিকে হেরিটেজ এই তকমাও কিন্তু, যে পুরনো বাড়ি ভেঙে পড়েছে তাও কিন্তু তকমা পেয়েছে। অর্থাৎ কিনা পর্যটনের সম্ভাবনা এবং প্রাচীন যে হেরিটেজ, যে তার যে বলা যায় যে ভূমিকা রয়েছে, সেটাকে মাথায় রেখেই কিন্তু সরকারি একটা উদ্যোগ আছে। বেসরকারিভাবে বিষয়টা কি না, এইখানে জমি যখন যেটা ভাগাভাগি হয়েছে, সেখানে কিন্তু দেখা গেছে যে রাজবাড়িরও পক্ষে জমি গেছে কিছু কিছু পর্যটন দপ্তরে। এরই মধ্যে কিন্তু দেখা গেল কি না, মহিষাদলের এই রাজবাড়ির ভেতরে তমশ্রী যে ছবি আমরা দুপুর থেকে এক্সক্লুসিভলি দেখাচ্ছি, যেখানে মানুষের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তমশ্রী, সেখানে দেখা গেল একের পর এক বাড়ি নির্মাণ হচ্ছে। প্রশ্ন উঠছে সেখানে, কারা বাড়ি করছেন, কারা অনুমতি দিচ্ছেন? এইসব প্রশ্ন যখন সামনে আসছে, তখনই কিন্তু এসটিও হলদিয়া এখানে মহকুমা শাসকের কাছে অভিযোগ জমা পড়েছে। তার তদন্ত শুরু হবে এবং সেটা জানাচ্ছেন তিনি, এবং গোটা বিষয়টি নিয়ে রীতিমতো বলা যায় চর্চা সরগোল সব শুরু হয়েছে। অনেক ধন্যবাদ সুদীপ তোমাকে। রাজ পরিবার কি বলছে শুনবো, পাশাপাশি এসডিওর বক্তব্যও শোনাবো। রাজবাড়ির জায়গাগুলো তো এইচডি অ্যাকোয়ার করেছে। হ্যাঁ, রাজবাড়ির জায়গাগুলো, হ্যাঁ, তো সেখানে ইললিগেল এই যে অবৈধভাবে নির্মাণ হচ্ছে, জানো? ওদিকে হয়নি, আমাদের জায়গার উপরে হচ্ছে, হ্যাঁ, আমাদের জায়গার উপরে, আমাদের বলতে রাজাদের জায়গার উপরে, যেগুলো সিলিং ধার্য হয়ে গেছে, ওরা এসে মাপ টাপ করে খুঁটা টুটা গেড়ে দিয়ে গেছে, তারপরে হচ্ছে। তাহলে জায়গাগুলো কি রাজারা বিক্রি করছে? বিনিময় করতেছি আমরা, কিছু জায়গা বিনিময় করতেছি। এগুলো পারমিশন তো সব পারমিশন আছে, কিন্তু তারা তো বলছেন আমাদের কাছে কোনো অনুমতি নেয়নি। অঞ্চলের পারমিশন আছে। কমপ্লেন পেয়েছি, ঠিক আছে, সেটা আমরা বিএলআরও এসডিএলআরও কে পাঠিয়েছি। মহিষাদল রাজবাড়িতে যদি সরকারি জায়গায় কোনো যদি দখল হয়ে কোনো কিছু হয়, তাহলে যা আইন আছে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি প্রমাণিত হয় আনঅথরাইজ, তাহলে ভেঙে দেওয়া হবে। এবার উত্তরবঙ্গের দিকে নজর রাখবো, কারণ একটানা বৃষ্টি এবং বিভিন্ন জায়গা জলমগ্ন। মেখলিগঞ্জের ছবি দেখাবো। দেখুন, একটা বাঁশের সাঁকো, যেই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করেন মানুষজন, জলের তোড়ে সেই বাঁশের সাঁকো ভেসে গেল। যে ছবি আপনারা দেখছেন, মেখলিগঞ্জের বুড়াবুড়িতে ভেসে গেল সাঁকো, প্রবল বৃষ্টিতে ভেসে গেল বাঁশের সাঁকো, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি চলে যাব, রাজেশ রয়েছে আমাদের সঙ্গে। রাজেশ, একটা বাঁশের সাঁকো যেখান থেকে মানুষ যাতায়াত করতেন, সেটাও তো ভেসে গেল। কি পরিস্থিতি, কিভাবে যাতায়াত করবেন সেখানকার মানুষ? হ্যাঁ দেখো তমশ্রী, এই কয়েকদিনের অনবরত বৃষ্টির জেরে কিন্তু মেখলিগঞ্জের জামালদহে শিউলি নদীর উপর এই বাঁশের সাঁকো ভেসে যায়, যার ফলে কিন্তু চরম বিপাকে পড়েছেন এলাকার প্রায় 4 থেকে 5 শতাধিক পরিবার। এই বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় প্রায় 7 থেকে 8 কিলোমিটার ঘুরে তাদেরকে যাতায়াত করতে হবে। তাদের যেটা দাবি, যে তারা পাকা সেতুর দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও পাকা সেতু দাবি তাদের পূরণ হয়নি। প্রতি বছর বর্ষায় কিন্তু বাঁশের সাঁকো ভেঙে গেলে দুর্ভোগে পড়তে হয় এলাকার সাধারণ মানুষ। অর্থাৎ যদি এটা কংক্রিটের সাঁকো হতো, তাহলে হয়তো এই পরিস্থিতি তাদের হতো না। অনেক ধন্যবাদ রাজেশ তোমাকে। এবার দক্ষিণ দিনাজপুরের ছবি দেখাবো। একাধিক জায়গার ছবি আপনাদের দেখেছি। টানা বৃষ্টিতে কি পরিমাণ জল দক্ষিণ দিনাজপুরে, দেখুন স্থানীয়রা তারাই বাঁধ তৈরির কাজ করছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বৃষ্টি বিপর্যস্ত গঙ্গারামপুর, কুশমন্ডি সহ একাধিক এলাকা, বিপদ সীমার উপর দিয়ে বইছে টাঙ্গন নদী। আর যে জলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তাহলেই বুঝতে পাচ্ছেন কতটা ভয়াবহ পরিস্থিতি। চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ সান্যাল রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, একটা বিষয় একটু জানতে চাইছি, যে তুমি এখনো ছাতা মাথায় দিয়ে রয়েছো, মানে এখনো বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির সতর্কতা রয়েছে, তাহলে আরো তো ভয়াবহ হবে পরিস্থিতি। একদমই দেখো তমশ্রী, ভয়াবহ পরিস্থিতি, যদি বৃষ্টি না কমে তাহলে কিন্তু একদমই মানে ভয়াবহ অবস্থা তৈরি হবে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। কারণ দক্ষিণ দিনাজপুরে মূলত গঙ্গারামপুর,
হরিরামপুর, কুশমন্ডি, বংশিয়ারি এই এলাকাগুলোতে বেশি বৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু হরিরামপুর এবং কুশমন্ডিতে যে রামপুর এলাকা সেখানে বাঁধ ভেঙে যায় এবং স্থানীয় মানুষরা সেখানে বাঁধ মেরামতের কাজ করে এবং সেখানে যান জেলা প্রশাসনের আধিকারিকরা, জেলা শাসক এবং পুলিশ সুপার, তারা কিন্তু সেখানে যান, পরিদর্শন করে আসেন। যেটা জেলা শাসক জানিয়েছেন যে বেশ কিছু মানুষকে এই মুহূর্তে ত্রাণ শিবিরে আনা হয়েছে এবং এখনো পর্যন্ত সেই কাজ কিন্তু চলছে জেলা প্রশাসনের তরফ থেকে। বৃষ্টি যদি না কমে তাতে করে কিন্তু টাঙ্গন নদীর জল যেভাবে বাড়ছে তা কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। বাকি অন্যান্য যে আরো নদী রয়েছে জেলাতে, সেই নদীর জলও কিন্তু বাড়ছে। একদমই পরিস্থিতির যে ভয়াবহতা আমরা বুঝতে পারছি। অনেক ধন্যবাদ অনুপ তোমাকে। নদীর বাঁধ পরিদর্শনে জেলা শাসক, পুলিশ সুপার যান, ডিএম কি বলছেন একবার শোনাবো। জেলা প্রশাসন অ্যাক্টিভ আছে বলেই মানে ডিএমএসপি এবং অন্যান্য সিনিয়র অফিসাররা এখানে চলে এসেছে। হেডকোয়ার্টার থেকেই মনিটর করছি এবং ফিল্ডে গিয়েও দেখছি কোথায় কোথায় কী কী সমস্যা আছে। জনপ্রতিনিধিরা এবং স্থানীয় লোকজনের উদ্যোগে আমাদের কাজ চলছে বিভিন্ন জায়গাতে। তার জন্য যা যা সাহায্য লাগবে সেটা ডিপার্টমেন্ট মানে ইরিগেশন ডিপার্টমেন্টকে বলা আছে। সকাল থেকে বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখাচ্ছি। এবার একটু আবহাওয়ার আপডেট দেব আপনাদের। আগামী 3 দিন উত্তরবঙ্গে বৃষ্টি হবে, এইভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বাকি 6 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আগামী 2 দিন মেঘলা আকাশ থাকবে। আজও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, সোমবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা। আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে মোটামুটি আগামী 3 দিন সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাকি যে 6টা জেলা আছে সেই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানটাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি মোটামুটি সবগুলো জেলাতেই হবে। কলকাতার যে পূর্বাভাস আছে সেটা হচ্ছে গিয়ে প্রধানত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।